আজকে আমরা সলভ করব মডেল কোশ্চেন সেট 4। প্রথম প্রশ্ন, যে প্রোটিন অংশ যুগ্ম উৎসেচকের সঙ্গে যুক্ত থাকে তাকে ড্যাশ বলে। আচ্ছা, এটা হবে অ্যাপো এনজাইম। প্রোটিন অংশকে বলে অ্যাপো এনজাইম। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, মানবদেহে উৎসেচক যে তাপমাত্রার কাছাকাছি সক্রিয় থাকে সেটা হলো B37°C। ঠিক আছে, আগেরটা অ্যাপো এনজাইম ছিল। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি অ্যামাইলোলাইটিক উৎসেচক? অ্যামাইলোলাইটিক মানে শর্করা ভঙ্গক। আচ্ছা, লাইটিক মানে ভাঙা। এক্ষেত্রে দেখো পেপসিন, পেপসিন না, এটা প্রোটিওলাইটিক। রেনিন না, লাইপেজ না, তাহলে কি হবে? মল্টেজ, মল্টেজ হবে এখানে। পরের 4 দাগের, ড্যাশ উৎসেচক প্রোটিন এবং তাপ সহনকারী প্রোটিন অংশ দিয়ে গঠিত। আচ্ছা, তাপ সহনকারী অপ্রোটিন অংশ দিয়ে গঠিত। আচ্ছা, তাহলে সেটা কি হবে? এটা হবে সি, যুগ্ম উৎসেচক, উত্তরটি হবে। আচ্ছা, 5 দাগের প্রশ্ন, নিচের তথ্যগুলোর সত্য মিথ্যা যাচাই করে উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সক্রিয় পরিবহনে শক্তির ব্যবহার হয় না, এটা কিন্তু ভুল। আচ্ছা, নিষ্ক্রিয় পরিবহনে শক্তির ব্যবহার হয়, এটাও ভুল। নিষ্ক্রিয় পরিবহনে ঘনত্বের নতিমাত্রার দিকে অণুর পরিবহন ঘটে। সক্রিয় পরিবহনে বলছে, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। আচ্ছা, নতিমাত্রার দিকে না, এটাও ভুল। আচ্ছা, নিষ্ক্রিয় পরিবহনে ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে অণুর পরিবহন ঘটে, এটাও ভুল। সক্রিয় পরিবহনে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে হয়, মানে 4টেই ফলস। আচ্ছা, ডি এর দাগেরটা হবে যে ক্ষেত্রে 4টেই ফলস। 6 দাগের প্রশ্ন, ব্রুনার্স গ্রন্থি দেখা যায়। আচ্ছা, এটা ক্ষুদ্রান্তে দেখা যায়। আচ্ছা, তারপরের প্রশ্ন, নিচের কোনটির পরিপাকের প্রয়োজন নেই? আচ্ছা, দেখো, পেপটনের পরিপাকের প্রয়োজন আছে, ট্রাইগ্লিসারাইডের তো আছেই, শ্বেতসারেরও আছে, অ্যামিনো অ্যাসিডের কিন্তু পরিপাকের কোনো প্রয়োজন নেই। তার সঠিক উত্তরটি হবে অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, বিলিরুবিন হলো এক প্রকার, বিলিরুবিন হলো এক প্রকার পিত্তরঞ্জক, এক প্রকার পিত্তরঞ্জক। আচ্ছা, সঠিক জোটটি বাঁচতে হবে, মানে 3টে ভুল, একটা ঠিক আছে। ঠিক আছে। পৌষ্টিক নালীর যান্ত্রিক কাজ পেরিস্টলসিস, এটা একটু পরে বলি। বি আছে, লাল রসের জৈব উপাদান NaCl, এটা তো না, অজৈব উপাদান। আচ্ছা, সি, পিত্ত লবণ বিলিভাইডিন, না, পিত্ত লবণ কি? সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। আচ্ছা, পরেরটা, পিত্তরসের ক্ষরণস্থল পিত্তথলি, না, যকৃৎ থেকে করিত হয়। তাহলে সঠিকটা কি? পৌষ্টিক নালীর যান্ত্রিক কাজ হলো পেরিস্টলসিস। পেরিস্টলসিসের মাধ্যমেই কিন্তু খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, খাবারের সঙ্গে উৎসেচক মেশে, তাই না? আচ্ছা, নিচের তথ্যগুলো সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। পেপসিন উৎসেচক প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে ভাঙে না, পেপসিন উৎসেচক প্রোটিনকে পেপটোন পর্যন্ত ভাঙে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডে ভাঙে না। আচ্ছা, পরেরটা, মুখ্য বিবরে লিপিড ভঙ্গকারী উৎসেচক লিঙ্গুয়াল লাইপেজ। ঠিক আছে। আচ্ছা, পাকরসের প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে না, আরে থাকে, কত রকমের থাকে, যেমন পেপসিন তো প্রধান, তো এটাও ভুল। আচ্ছা, শর্করা ভঙ্গকারী উৎসেচক হলো অ্যামাইলিস আর মল্টেজ, এটা ঠিক আছে। তাহলে সবকটা অপশান দেখলাম, খালি আমাদের বেরোচ্ছিল 2এরটা ঠিক আর 4এরটা ঠিক, সেটা কিন্তু কোনো অপশানেই নয়। 1এরটাও নেই, বি তো নেই, সিওতেও নেই, আর ডিটাতে থাকতে পারে। হ্যাঁ, কারণ 4এরটা এখানে ওঠেনি। হ্যাঁ, তো বাকি দেখো 2এরটা ঠিক, 1এরটা 3এরটা ফলস, এটা বোধ হচ্ছে এইটার 4এরটাই হবে, পরেরটা হয়তো ট্রু হবে, তাহলে এই 4 ডিএরটা হবে। ঠিক আছে। আচ্ছা, 11 দাগের প্রশ্ন, অ্যামাইলেজ উৎসেচকের প্রাথমিক ক্রিয়া চিত্রটি নির্বাচন করো। শ্বেতসার অ্যামাইলেজ ক্রিয়া করছে হলো ডেক্সট্রিন, শ্বেতসারে অ্যামাইলেজ ক্রিয়া করছে হচ্ছে এরিথ্রোডেক্সট্রিন, শ্বেতসারে অ্যামাইলেজ ক্রিয়া করছে হচ্ছে অ্যাক্রোডেক্সট্রিন, শ্বেতসারে অ্যামাইলেজ ক্রিয়া করছে হলো
গ্লুকোজ। 11 দাগের উত্তরটা হবে বি, শ্বেতসারের ওপর অ্যামাইলেজ কাজ করলে এরিথ্রোডেক্সট্রিন উৎপন্ন হচ্ছে। যেমন আমরা মুখ্যবিবরের পরিপাক যখন আমরা পড়বো, যখন টায়ালিনের কাজ পড়বো, তখন কিন্তু ভেঙে ভেঙে স্টেপ ওয়াইজ দেখানো আছে। তখন কিন্তু দেখানো আছে যে শ্বেতসারের ওপর যখন টায়ালিন কাজ করে দ্রবণীয় শ্বেতসার হয়, দ্রবণীয় শ্বেতসারের ওপর আবার যখন টায়ালিন কাজ করছে তখন এরিথ্রোডেক্সট্রিন হচ্ছে। ঠিক আছে? তো তাহলে ব্রেকডাউন যদি করি, তাহলে শ্বেতসারের ওপর অ্যামাইলেজ ক্রিয়া করলে এরিথ্রোডেক্সট্রিন হচ্ছে। 12 দাগের প্রশ্ন। ট্রিপসিন উৎসেচক খরিত হয় কোথা থেকে? এটা হয় অগ্নাশয় থেকে খরিত হয়। 13 দাগের প্রশ্ন, মানবদেহে গ্লাইকোজেন সঞ্চয়ের মূল স্থান। এটা কিন্তু এই উত্তরটা হবে যকৃৎ এবং মাংসপেশি। 14 দাগেরটা, উপচিতি বিপাক আর অপচিতি বিপাকের পার্থক্য। কোন পার্থক্যটা ABCD করে দেওয়া আছে, কোন পার্থক্যটা এক্ষেত্রে মানে পার্থক্য নয় আর কি, ভুল। উপচিতি বিপাক আমরা জানি যে এক্ষেত্রে রাসায়নিক বন্ধন তৈরি হয়, অপচিতি বিপাকে রাসায়নিক বন্ধন ভাঙন। ঠিক আছে, উপচিতি বিপাকে জলে নির্গমন হয়, অপচিতি বিপাকে জলের প্রয়োজন হয়। ঠিক আছে, এটা একটা উপচিতি বিপাক গঠনমূলক প্রক্রিয়া। ঠিক আছে, অপচিতি বিপাক কিন্তু ভাঙনমূলক প্রক্রিয়া, তাও ঠিক আছে। উপচিতি বিপাকে কিন্তু কি হয়, সরল অণু থেকে জটিল অণু তৈরি হয়। এখানে দেওয়া আছে জটিল অণু থেকে সরল অণু, হবে না। তাহলে আর অপচিতি বিপাকের ক্ষেত্রে কি হয়, আমাদের যে জটিল অণু সেটা ভেঙে কি হচ্ছে, সরল অণু তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে সরল অণু থেকে জটিল অণু, তাহলে এটাও হবে না। তাহলে ডি দাগের উত্তরটি ভুল আছে। গ্লাইকোলিসিস এবং ক্রেবস চক্রের মধ্যবর্তী বিপাকীয় প্রক্রিয়াটি হলো পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে রূপান্তর। ঠিক আছে, পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে রূপান্তর হয়। তারপর কিন্তু এই অ্যাসিটাইল কোয়ে কোথায় প্রবেশ করে, টিসিএ চক্র বা ক্রেবস চক্র হয়। ঠিক আছে, তাহলে ফার্স্টে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে হবে, তারপরে সেটা টিসিএ চক্র বা ক্রেবস চক্রে প্রবেশ করবে। তাহলে গ্লাইকোলিসিস আর ক্রেবস চক্রের মধ্যবর্তী পর্যায়ে হলো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপাদন। 16 দাগের প্রশ্ন, নিচের তথ্যগুলি সত্য মিথ্যা অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাইটোপ্লাজমে ঘটে। ঠিক আছে, একদম। ক্রেবস চক্র প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে না, এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। সাইটোপ্লাজমে সে উৎপন্ন শেষ পদার্থটি হলো পাইরুভিক অ্যাসিডটাও ঠিক আছে। তাহলে 1এরটা আর 3এরটা ঠিক আছে। তাহলে 1এরটা 3এরটা মানে সি দাগের উত্তরটা হবে। তোমরা যদি কারো কাছে মডেল সেটটা থাকে, দেখবে এখানে বি দাগের উত্তরটা দেওয়া আছে, কিন্তু সেটা ভুল হবে, সি দাগের উত্তরটা। ঠিক আছে। 17, প্রোটিনের অপচিতি বিপাক ক্রিয়াগুলি অনুযায়ী কোন প্রবাহ চিত্রটি সঠিক? প্রোটিনের অপচিতি বিপাক, সেটার মধ্যে ট্রান্সমিথাইলেশন, প্রোটিন সংশ্লেষটা হবে না, এটা উপচিতি। প্রোটিনের অপচিতি বিপাক, প্রোটিন সংশ্লেষ হবে না, বাকিগুলো দেখলামই না। প্রোটিনের অপচিতি বিপাক বিটাজারণ ফ্যাটের অপচিতি বিপাক, ক্রেবস চক্র হলো কার্বোহাইড্রেটের অপচিতি বিপাক, এটাও হবে না। ডি, প্রোটিনের অপচিতি বিপাক ডিঅ্যামিনেশন, ঠিক আছে। ট্রান্সমিথাইলেশন, ঠিক আছে। ট্রান্সঅ্যামিনেশন, ঠিক আছে। আরেকটা হলো ডিকার্বক্সিলেশন। তাহলে এইটা হবে উত্তর ডি। ঠিক আছে। 18টা দেখো, এখানে 4টে কিন্তু তোমাদের চিত্র দিয়েছে। সেক্ষেত্রে সঠিক চিত্রটি হলো এই যে যকৃৎ থেকে যখন পেশিতে আসছে তখন কিন্তু গ্লুকোজ হিসেবে যাচ্ছে কার্বোহাইড্রেট আর কি। আবার যখন পেশি থেকে কি হচ্ছে, পেশিতে হচ্ছে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে। আর যদি অক্সিজেনের অনুপস্থিতি থাকে তার থেকে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড আবার রক্তে যাচ্ছে, রক্ত থেকে কিন্তু আবার যকৃতে আসছে, সেখান থেকে আবার পাইরুভিক অ্যাসিড, তার থেকে গ্লুকোজ হতে পারে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, সেই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হতে পারে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হতে পারে, সেক্ষেত্রে ইনসুলিন আর গ্লুকাগন হরমোন কাজ করছে। তাহলে কিন্তু এই ডি এর অপশানটা দেখছি একদম ঠিক আছে, অন্যগুলো ঠিক নেই। 19 নম্বরটা কি বলছে, মানুষের মোট শক্তি নির্ধারণের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? ফার্স্টে কি করতে হবে,
ফার্স্টে করতে হবে বিএমআর নির্ণয় করতে হবে, তারপরে প্যাল নির্ণয় করতে হবে। আচ্ছা, বিএমআর এর পুরো নাম বেসাল মেটাবলিক রেট, প্যাল হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল কিন্তু সেডেন্টারি ওয়ার্কার যদি হয়, সেডেন্টারি লাইফস্টাইল যদি লিড করে তাহলে 1.4 দিয়ে গুণ হয়, ঠিক আছে, 1.4। যদি মডারেট হয় তাহলে 1.8 দিয়ে গুণ হবে বিএমআর বেরোনোর পরে। আর যদি হেভি লাইফস্টাইল কেউ লিড করে তাহলে কিন্তু এটা 2.5 দিয়ে গুণ হবে, মানে বিএমআর বেরোলো, সেই বিএমআর যেটা বেরোলো সেটার সাথে এটা গুণ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে কিন্তু 10% এসডিএ কিন্তু সংযুক্তিকরণ হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনটা সঠিক হবে? ফার্স্টে বিএমআর নির্ণয় করব, তারপর প্যাল নির্ধারণ করব, তারপর দুটোকে গুণ করব, প্যাল আর বিএমআর। হ্যাঁ, প্যাল আর বিএমআর গুণ করলে আমরা পাবো টিইই, টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, তাই তো। তারপরে তার সাথে এসডিএ যুক্ত করতে হবে, তাহলে এ ঠিক। হ্যাঁ, এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। পরেরটা দেখো, কোনটা ফ্যাটি অ্যাসিডের উপচিতি বিপাক্রিয়া? উপচিতি মানে যেক্ষেত্রে ভাঙছে না, গড়ছে, তাই না? তাহলে ফ্যাটি অ্যাসিড যেখানে সংশ্লেষ হচ্ছে সেটা উপচিতি বিপাক হবে। এই ওমেগা জারণেও তো ভাঙছে, বিটা জারণেও তো ভাঙছে। 21টা দেখো, পরোক্ষ ক্যালোরিমিতি অনুযায়ী খাদ্যবস্তুর তাপন মূল্য নির্ণয়ের পদ্ধতি হলো। আচ্ছা, পরোক্ষ ক্যালোরিমিতি। আচ্ছা, পরোক্ষ ক্যালোরিমিতিতে দেখো ডগলাস ব্যাগটা কিন্তু পরোক্ষ ক্যালোরিমিতির মধ্যেই পড়ে, ঠিক আছে। এটা খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয়, খাদ্যের তাপন মূল্য বলেছে কিন্তু ডগলাস ব্যাগ হবে। আচ্ছা, বেনেডিক্ট রথ যন্ত্র, বর্ণিত যন্ত্র হবে কি? এটা কিন্তু মানুষের শক্তির ব্যয়, মানুষের শক্তির চাহিদা, এটা পরিমাপ করার জন্য কিন্তু এই বেনেডিক্ট রথ বর্ণিত অ্যাপারেটাস এটা ব্যবহার করা হচ্ছে, তাই না? তাহলে এইটা কিন্তু বিএমআর পরিমাপ করা হচ্ছে, তাহলে এইটা তো খাদ্যের তাপন মূল্য কি হবে না, কিন্তু এটাও কিন্তু পরোক্ষ ক্যালোরিমিতি, এটাও কিন্তু ওই যে পরোক্ষ ক্যালোরিমিতে পড়ছে, কিন্তু খাদ্যের তাপন মূল্য নির্ণয় করার জন্য নয়। সুতরাং এক্ষেত্রে যে উত্তরটা হবে হলো ডগলাস ব্যাগ। যদি বলতো পরোক্ষ ক্যালোরিমিতি অনুযায়ী মানে মানুষের শক্তির ব্যয় কী দ্বারা নির্ণীত হয়, সেক্ষেত্রে ধরো দুটো অপশান থাকলো, একটা অ্যাট ওয়াটার বেনেডিক্ট শ্বসন ক্যালোরিমিটার, আর একটা থাকলো বেনেডিক্ট রথ বর্ণিত অ্যাপারেটাস, বন্ধন বেষ্টন যেটা, ঠিক আছে। আর একটা বম ক্যালোরিমিটার বা ডগলাস ব্যাগ বলে দিল। সেক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ যদি বলতো অ্যাট ওয়াটারটা হতো, আর যদি পরোক্ষ বলতো পরোক্ষ ক্যালোরিমিতি, তাহলে কিন্তু বেনেডিক্ট রথ বর্ণিত অ্যাপারেটাস হতো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এরকমভাবে হবে, কিন্তু খাদ্যের তাপন মূল্য, সুতরাং ওটা হবে না। পরেরটা দেখো, 1600 কিলো ক্যালোরি প্লাস 350, 1600 প্লাস 600, 1600 প্লাস 520, আর একটা 1110 আছে। আচ্ছা, একটু বলি, 1600 কিলো ক্যালোরি হলো প্রাপ্তবয়স্ক মহিলা, মানে রেফারেন্স ওম্যানের ক্ষেত্রে কিন্তু ক্যালোরি চাহিদা 1600, ঠিক আছে। আচ্ছা, 350 হলো গর্ভাবস্থায়, চলো গর্ভাবস্থায়। 600 কখন যোগ হয়? তখন সম্পূর্ণ স্তনদানকালীন মহিলা, মানে এই চারেরটা। আচ্ছা, 520 কখন যোগ হয়? যখন আংশিক স্তনদানকালীন মহিলা হয়, তাই না? আর 1 থেকে 3 বছরের শিশুর ক্ষেত্রে কিন্তু কী হয়? 1110 কিলো ক্যালোরি হয়। পরের প্রশ্নটা দেখো, প্যাল আর পাড়ের সম্পর্ক বলেছে। আচ্ছা, প্যাল আমরা জানি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, পার কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। তাহলে পারটা কি? কোনো ব্যক্তি নির্দিষ্ট কায়িক শ্রমের জন্য প্রতি মিনিটে ব্যয়িত শক্তি ও মৌল বিপাকের জন্য প্রতি মিনিটে ব্যয়িত শক্তির অনুপাত হলো পার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। তাহলে প্যাল হলো প্যাল ইজুকাল টু পার মূল্য ইন্টু 24, তাহলে কোনটা? আচ্ছা, দেখি আমরা, প্যাল ইজুকাল টু পার মূল্য ইন্টু 24, ঠিক আছে। তাহলে কিন্তু এই বি দাগের অপশানটা হবে। তাহলে আইসিএমআরের মতে কিন্তু মানে 2024 নিনের
মতে কিন্তু রেফারেন্স ম্যানের উচ্চতা কত হবে 177 মিটার। আমরা কিন্তু দেখব কী ছিল ওখানে সংখ্যায় 1.77 মিটার, সেটা মানেই কিন্তু 177 সেন্টিমিটার। হ্যাঁ, 25টা হবে ফ্যাটি রেসটি কিন্তু মৌল বিপাকের 14%, ঠিক আছে, বি দাগের অপশানটা হবে। এখানে 26-এ বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে। আচ্ছা, কি কি আছে? ক্যান্ড খাদ্য, কাঁচা স্যালাড, রোপি দুধ আর বর্জ্য সংক্রামিত খাদ্য। সবসময় মাথায় রাখবো সুয়েজে যদি কন্টামিনেশন হয় সেক্ষেত্রে কিন্তু ইকোলাই হয়, তাহলে ডি একদম ক্লিয়ারলি 1 হবে, তাহলে ডি এরটা ক্লিয়ারলি 1 হবে, ঠিক আছে। আচ্ছা, এ এরটা ক্যান্ড খাদ্য। ক্যান্ড খাদ্যে সাধারণত ক্লস্ট্রিডিয়াম স্পিসিস এটা দ্বারা কিন্তু সংক্রামিত হতে দেখা যায়। আচ্ছা, কাঁচা খাদ্যে কিন্তু স্ট্রেপ্টোকক্কাস স্পিসিস থাকতে পারে, ঠিক আছে। রোপি দুধে তাহলে বাকি কী রইল? এন্টারোব্যাক্টার অ্যারোজেন্স, ঠিক আছে। তাহলে দেখো ডি অপশানটা হচ্ছে। 27 দাগের প্রশ্ন, নিচের দুটো বিবৃতি রয়েছে, এদের মধ্যে একটি বিবৃতি এ, অন্যটি আর। দুটোকে পড়তে বলেছে, সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। বিবৃতি এতে কি বলছে? কাঁচা মাংস কাটার ছুরি সঠিক ধৌতকরণের পর সবজি কাটার জন্য ব্যবহার করা উচিত। হ্যাঁ, একদম ঠিক। যুক্তি আর বলেছে কাঁচা খাদ্য ও রন্ধিত খাদ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, এটাও ঠিক। কিন্তু কাঁচা খাদ্যের সঙ্গে যেটা কেন ব্যবহার করা, মানে ভালো করে ধুয়ে ব্যবহার করতে হবে সবজি কাটার জন্য, সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি, যাতে ক্রস কন্টামিনেশন না হয়, তাই তো? সঠিক ব্যাখ্যা কিন্তু নয়, তাহলে বি দাগের অপশানটা হবে। আচ্ছা, পরের প্রশ্ন, একজন ব্যক্তি অসুস্থতার জন্য বিশেষ কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। চিকিৎসক আপেক্ষিকভাবে উপসর্গগুলো দেখে বললেন যে তার বটুলিনাম ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ ঘটেছে। তাহলে ব্যক্তিটির প্রধান উপসর্গ কোনটি? অপশান এ আবছা দৃষ্টি, অপশান বি বমি, ঠিক আছে। অপশান সি গিলতে ও চিবোতে কষ্টবোধ, ঠিক আছে। তাহলে কিন্তু ওপরে সবকটি হচ্ছে, ঠিক আছে। 29, নিচের তথ্যগুলির সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। খাদ্য স্বাস্থ্য বিধানে 4C ক্লিন, কুক, চিল, কেয়ার। আচ্ছা, ক্লিনটা ঠিক আছে। সেকেন্ড যেটা স্টেপ সেটা হলো ক্রস কন্টামিনেশন প্রিভেনশন, তাহলে সেটা দেওয়া নেই। তারপর এটা কুক ঠিক আছে, চিল ঠিক আছে, কেয়ার না, তাহলে এটা কিন্তু ফলস, প্রথমেরটা ফলস। আচ্ছা, ক্যানিং পদ্ধতিতে ব্যবহৃত উচ্চ তাপমাত্রা হলো 275 ডিগ্রি ফারেনহাইট থেকে 350 ডিগ্রি ফারেনহাইট, একদম ঠিক আছে। ফোটাতে নিযুক্ত তাপমাত্রা হলো 212 ডিগ্রি ফারেনহাইট, এটাও ঠিক আছে। লেবুর রস প্রয়োগের দ্বারা খাদ্যের পিএইচ মাত্রা অনুকূলের থেকে কমিয়ে জীবাণুদের বৃদ্ধি স্তীমিত করা যায়, এটাও ঠিক আছে। পিএইচ কমালে সেটা অ্যাসিডিক বেশি হবে, তখন কিন্তু জীবাণুদের বৃদ্ধি সেটা স্তীমিত করা সম্ভব হবে, ঠিক আছে। তাহলে এটা হবে সি এরটা। হ্যাঁ, আচ্ছা, পুট্রিফ্যাকশন প্রক্রিয়া কোন খাদ্য জোড়াতে দেখা যায়? এটা হলো মাছ, মাংস, যেগুলো পচনশীল হবে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি 31টা মত অনুযায়ী যে কোনো খাদ্যে কলিফর্মে নির্ধারিত সংখ্যা, এটা কিন্তু একদম 0 থাকা উচিত। হ্যাঁ, তাহলে 0 CFU পার 100 ml নমুনা, মানে CFUটা কি? কলোনি ফর্মিং ইউনিট। হ্যাঁ, তাহলে 0 কলোনি ফর্মিং ইউনিট পার 100 ml নমুনা। 32টা কি বলছে যে কোন অণুজীব ঘটিত গ্যাস্ট্রোএন্টেরাইটিসের ক্ষেত্রে টিকাকরণ করা হয়? ড্যাশ অণুজীব ঘটিত, এটা হলো রোটা ভাইরাসের টিকা, কিন্তু এখন আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এইচএসএসএফির কটা ধাপ? 33 নম্বর প্রশ্ন, এটা হলো 7টা ধাপ। 34টা বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, ক্লাস 1 সংরক্ষক, এটা কিন্তু হবে মধু। ক্লাস 2 সংরক্ষক কি? BHT। বর্ণযোজক মানে বর্ণ মানে রং, সেক্ষেত্রে বিটা ক্যারোটিন হবে। আর ফ্লেভার বর্ধক পদার্থ মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনামোটো বা MSG বলি আমরা, ঠিক আছে। আচ্ছা,
পরের কোশ্চেন 35 দাগের, পাকা আম সংরক্ষণে ব্যবহার করা হয়। এটা সোডিয়াম বেনজয়েট আছে। আমরা কি জানি যে যদি রঙিন ফল হয়, রঙিন ফল, তাহলে হলো এই সোডিয়াম বেনজয়েট। আর যদি সাদা ফল সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু পটাশিয়াম মেটাবাইসালফাইড। ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট দেবেন আর ভালো লাগলো কি না। আপনাদের যদি এই সলভ করা কোশ্চেন পেপারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর পরের সেটটা কি আর আপলোড করব কি না সেই সম্পর্কেও কিন্তু আপনাদের মতামতটা আমাকে জানাবেন।